প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প সংকলন, নাম মরণ ডাক। এখন পড়ছি আরও একটি গল্প, নাম নকল শ্যানন। কেউ বলবে না মন্টানা ফিক্স সৎলোক। চেনা জানা প্রায় সবাই জানে বন্দুকবাজ হিসেবে মোটামুটি দক্ষ ও। ঘোড়া বা গরু চুরিতে সেরা। আউটলা হিসেবে দুর্ধর্ষ বা তুখোড় বলা যাবে না। এর কারণ একটাই, আগাগোড়া অলস ও 30-এর কাছাকাছি হবে ফিক্সের বয়স। দীর্ঘ সুঠামদেহী, কিন্তু মোটেও সুদর্শন নয়। ডুয়েলে এ পর্যন্ত 4 জনকে খুন করেছে এবং এদের একজন বিখ্যাত বন্দুকবাজ ছিল। অন্যরা ওকে যাই মনে করুক, ফিস্ক আসলে যথেষ্ট বুদ্ধিমান এবং নিজের সামর্থ্য বা দক্ষতা সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। স্বচক্ষে ওয়েসলি হার্ডিন, কেলে অ্যালিসন এবং ইয়েট আরফের মতো খ্যাতনামা বন্দুকবাজদের অ্যাকশনে দেখেছে ও। এ থেকে পিস্তলে নিজের দক্ষতা সম্পর্কে ধারণা পেয়ে গেছে। কিংবদন্তির এ বন্দুকবাজদের কাছে ও নস্যি। ধারণাটা স্বভাবতই নিজের মগজে রেখে দিয়েছে। ফিস্ক পুরোমাত্রায় সুযোগ সন্ধানী। সুযোগ এলে সেটা বিলক্ষণ বুঝতে পারে সে, এবং 16 আনা সদ্ব্যবহারও করতে জানে। বুকিয়া শহরে গাস ডেসকে খুন করবার পর থেকে সে অধ্যায়েরও সূচনা হলো। গাস ডেস ছিল টকবগে রক্তের তরুণ। বিপজ্জনক বন্দুকবাজ হিসেবে ইতোমধ্যে নাম কিনে ফেলেছিল। 3 জন খুন হয়েছে ওর হাতে। বিষে পড়বার আগে থেকে বিলি দা কিডকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করেছিল, আর ওয়েসলি হার্ডিনের সমকক্ষ হিসাবে দাবি করত নিজেকে। তারপর একদিন কুচকুচে কালো ঘোড়ায় চড়ে শহরে ঢুকলো এক আগন্তুক, অচেনা অজানা। একে নিয়ে চিন্তার কি আছে, ভাবল ডেস। পিস্তলে যথেষ্ট ক্ষিপ্ত ছিল। আগন্তুকের আগে প্রথম গুলিও করল। সবে তখন পিস্তলটা হোল স্টার মুক্ত করেছে আগন্তুক। বয়স কম বলে অস্থির, অনভিজ্ঞ ও অধৈর্য গাস ডেস। তাড়াহুড়ো করায় দ্বিতীয় গুলিও ফসকে গেল। কিন্তু মন্টানা ফিস্ক মোটেই তাড়াহুড়ো করল না, বরং ঠান্ডা মাথায় সময় নিয়ে গুলি করল। এক গুলিতেই কাজ হয়ে গেল। কৌতূহলী লোকজন এগিয়ে এলো। খোলা রাস্তায় পড়ে আছে গাস ডেসের নিষ্প্রাণ দেহ। বুক পকেটের কোণ বরাবর হৃৎপিণ্ডে ঢুকে গেছে বুলেট। ব্যাপারটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হলো না শুধু সিমন রিডলের জন্যে। ডুয়েল বা গানফাইটের ব্যাপারে এমনিতে মাত্রা অতিরিক্ত উৎসাহী সে। এখন চোখের সামনে এত নিখুঁত একটা শোডাউন দেখে যার পর্নায় উত্তেজিত ও রোমাঞ্চিত রিডল অতি উৎসাহের বশে তাই নির্দোষ একটা ভুলও করে বসল। খুঁটিয়ে ডেসের লাশ দেখল সে। তারপর চেঁচিয়ে নিজের মতো ঘোষণা করলো, খাইছে, এলাহি কাণ্ড ঘটে গেছে দেখছি। এভাবে এত নির্ভুলভাবে গুলি করতে পারে শুধু একজনই, আর সে হচ্ছে ফ্র্যাঙ্ক শ্যানন। জাদু মন্ত্রের মতো কাজ হলো রিডলের কথায়। মুহূর্তে সবার দৃষ্টি চলে গেল ফিস্কের উপর। প্রবল বিস্ময়, সমীহ আর শ্রদ্ধা নিয়ে ওকে দেখছে। কিংবদন্তির বন্দুকবাজ ফ্র্যাঙ্ক শ্যানন হবে না কেন? যা ঠান্ডা মাথায় গুলি করলো ডেসকে, প্রতিপক্ষ 2 বার গুলি করবার পরও ঘাবড়ায়নি। এতটুকু উদ্বেগ দেখা যায়নি তার মধ্যে, বরং নিদারুণ মুন্সিয়ানার সঙ্গে ইস্পাতসম দীর্ঘতা নিয়ে নিশ্চিত লক্ষ্যে গুলি করেছে।
শ্যানন যেন জানতো আদপে এ ডুয়েলের ফলাফল কি হবে। এদিকে একেবারে নির্বিকার মন্টানা ফিস্কের মুখ। সবার চোখে সমীহ বা ভক্তির চাহনি ধরতে না পারবার কোনো মতো বোকা নয় ও। মিথ্যেটা অস্বীকার করতে পারত, কিন্তু তেমন কোনো ইচ্ছে দেখা গেল না ফিস্কের মধ্যে। বরং সহসাই নিজের অভূতপূর্ব ও অভাবনীয় খ্যাতির সম্ভাবনা আবিষ্কার করতে সক্ষম হলো। ফ্র্যাঙ্ক শ্যানন, কে না শুনেছে রহস্যময় এ বন্দুকবাজের নাম। পশ্চিমের আনাচে কানাচে যেখানে সেখানে আলোচিত হয় নামটা। এমনকি হার্ডিন, বিলি দ্য কিড বা হিককদের চেয়েও বেশি শোনা যায় ফ্র্যাঙ্ক শ্যাননের গল্প। শুধু পিস্তলে অবিশ্বাস্য ক্ষিপ্ততা, নিপুণ নিশানা বা অসম সাহসের জন্যে নয়, বরং রহস্যময়তার জন্যেও দুনিয়া জুড়ে খ্যাতি অর্জন করেছে শ্যানন। খুব কম লোকই আছে যে শ্যাননকে চেনে বা চেহারার সত্যিকার বর্ণনা দিতে পারবে। লোকালয়ে ওকে কমই দেখা যায়। কালো ঘোড়ার পিঠে সারা পশ্চিম চষে বেড়ায় ও। পোশাকও কালো, হ্যাট, কোট বা ব্যান্ডানা। নেহাত ঠেকায় না বললে পরিচয় প্রকাশ করে না। এ ব্যাপারে শ্যানন খুবই সফল। পশ্চিমে তাবৎ নামকরা বন্দুকবাজের আনাগোনা লোকালয়ে কম বেশি থাকলেও শ্যাননের ক্ষেত্রে মোটেও তা বলা যাবে না। বরং সযত্নে লোকচক্ষুর অন্তরালে নিজেকে রাখে সে। আর এটাই ওর বিশেষত্ব। আর কোনো বন্দুকবাজি নিজের ব্যাপারে এত সতর্কতা বা গোপনীয়তা অবলম্বন করে না। মুখ ফুটে বলে না দিলে হতো, কিন্তু জীবন্ত কিংবদন্তি হওয়ার রোমাঞ্চ থেকে নিজেকে বঞ্চিত করতে ইচ্ছে হলো না ফিস্কের। স্মিথ হেসে দীর্ঘ পায়ে সেলুনে ঢুকে পড়ল। পিছু নিল সিমন রিডল। দারুণ উৎফুল্ল দেখাচ্ছে তাকে। ঠিক চিনে ফেলেছি তোমাকে মিস্টার শ্যানন। সবার চোখকে ফাঁকি দেয়া আসলে কঠিন। জানতাম সারা দুনিয়ায় শুধু একজন মানুষ অমন নিখুঁত শুটিং করতে সক্ষম। তাছাড়া কালো ঘোড়া, কালো হ্যাট বা কালো সাপস পরিচয়ের পক্ষে সাক্ষ্য দেয়। নিশ্চিত হওয়ার জন্যে এই কি যথেষ্ট নয়? বারকিপের দিকে ফিরল সে। চড়া কণ্ঠে ড্রিঙ্কের ফরমাশ দিল। জিম, মিস্টার শ্যাননের জন্য হুইস্কি। কিছুক্ষণের মধ্যে জমজমাট হয়ে গেল পুরো সেলুন। একের পর এক ড্রিঙ্ক আসছে। ফ্র্যাঙ্ক শ্যাননকে খাওয়াতে পেরে যেন ধন্য হয়ে যাচ্ছে লোকজন। সারাক্ষণ 10-12 জনের একটা জটলা ঘিরে রাখছে ফিসকে। আড্ডা জমে উঠেছে। যদিও ফিস্ক মুখ ফুটে তেমন কিছুই বলছে না, নীরব সম্মতি আর ইশারায় অংশগ্রহণ করে যাচ্ছে। ভক্তদের মধ্যে উৎসাহের কমতি নেই। বড় বড় চোখে প্রশংস দৃষ্টিতে ওর দিকে তাকাচ্ছে ওয়েটেস বা সেলুন গার্লরা। খ্যাতির আতিশয্যে মজে গেছে ফিস্ক। বুকিয়া ছেড়ে নিজের পথে চলে যাওয়ার কথা ওর, কিন্তু থেকে গেল। নিয়মের ব্যতিক্রম ঘটল। যেহেতু কোথাও কাউকে খুন করবার সঙ্গে সঙ্গে ওই তল্লাট ছেড়ে চলে যায় শ্যানন, এক মুহূর্ত দেরি করে না এবং এ কারণে ওর সত্যিকার পরিচয়ও প্রকাশ পায় না। সারা পশ্চিমে হাতে গোনা কিছু মানুষ আছে যারা ফ্র্যাঙ্ক শ্যাননকে দেখলে চিনতে সক্ষম। ব্রুকিয়ায় দারুণ কাটে লাগলো মন্টানা ফিস্কের সময়। ড্রিঙ্ক, রেস্তোরাঁয় খাবার, জেনারেল স্টোরের পণ্য বা সাপ্লাই স্টোবলে বিল। কোথাও সেবা নিয়ে বিনিময়ে পরিশোধ করতে হচ্ছে না, সব মুফতে পেয়ে যাচ্ছে। দারুণ রোমাঞ্চকর ব্যাপার। থাকবার কোনো পরিকল্পনা না থাকলেও থাকতে লাগলো ফিস্ক। কেউ যদি ফ্র্যাঙ্ক শ্যাননের তৈরি নিয়মের ব্যত্যয় খেয়াল করেও থাকে, কিছু বলবার গরজ অনুভব করল না। তাবৎ মানুষ বুঝে গেল চট করে কোথাও যাবে না সে। কিন্তু এক সপ্তাহ চলে যাওয়ার পর অবস্থা পাল্টাতে লাগলো। ফিস্ক খেয়াল করলো ওর প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। আগের মতো উষ্ণ অভ্যর্থনা পাচ্ছে না কোথাও। মুফতে ড্রিঙ্ক খাওয়াচ্ছে না কেউ।
নিতান্ত অনিচ্ছার সঙ্গে ওর ঘোড়ার যত্ন আত্মীর করছে বুড়ো স্টবল মালিক। আর রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল পরিশোধ না করেও যখন বেরিয়ে যাচ্ছে, পিঠে লেগে থাকছে দোকানির ঠান্ডা ও অসন্তুষ্ট চাউনি। বুকিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল ফিস্ক। মন স্থির হতে স্টবলের দিকে এগোলো, কিন্তু মাঝপথে থেমে গেল। পকেট থেকে তামাক কাগজ বের করে সিগারেট রোল করলো। কেন যাবে? এর চেয়ে ভালো ধান্দা আর হবে কোথায়? সবকিছু ওর পক্ষে আছে, সামান্য একটু নাড়াচাড়া দিতে হবে শুধু। গতন না কাটিয়ে দিব্যি চলে যাচ্ছে দিনের পর দিন। আসল শ্যানন বহু দূরে। এমনও হতে পারে হয়তো মারা পড়েছে অজ্ঞাত, কিন্তু আরো শেয়ানা কোনো বন্দুকবাজের হাতে। কে জানে, বেঁচে থাকলেও রিও গ্র্যান্ডের সীমান্তবর্তী বুকিয়ার মতো ছোট্ট ও জৌলুসহীন শহরে শ্যাননের আসবার সম্ভাবনা 1/1000। তাই যদি হয়, প্রাপ্ত সুযোগের পূর্ণ সদ্ব্যবহার না করাই কি চরম বোকামি নয়? তাছাড়া এমনকি বেপরোয়া হয়ে পড়লেও ওকে থামাবে কে? ওই ডেমন ডে ছিল চৌহদ্দিতে সবচেয়ে চালু পিস্তলবাজ ও ভয়ঙ্কর লোক। ওকে চ্যালেঞ্জ করবার সাহসই হবে না কারো। আচমকা ঘুরে দাঁড়িয়ে ফিরতি পথ ধরল মন্টানা ফিস্ক। এক হার্ডওয়্যার স্টোরে গিয়ে ঢুকলো। মালিক জেফস ল্যান্ডার এক রানচারের জন্য কার্তুজের বাক্স প্যাকেট করছে। অপেক্ষায় থাকলো ফিস্ক। রানচার চলে যেতে স্টোর কিপারের মুখোমুখি হলো। জেফ নিচু ও ঠান্ডা স্বর। $50 লাগবে আমার। অপারগতা প্রকাশ করতে যাচ্ছিল ল্যান্ডার, কিন্তু কালো হ্যাট পরা বন্দুকবাজের শীতল চাহনি ভরা চোখে দৃষ্টি পড়তে নিবৃত্ত করে নিল নিজেকে। এ লোক ফ্র্যাঙ্ক শ্যানন, আর স্বচক্ষে এলাকার সবচেয়ে টাপ পিস্তলবাজ ডেস্ককে এর হাতে মরতে দেখেছে। ঢোক গিলল দোকানে। $50? হ্যাঁ। ধীর পায়ে কাউন্টারের কাছে চলে গেল বুড়ো। ড্রয়ার খুলে টাকা বের করলো। এগিয়ে দেওয়ার সময় আমতা আমতা করে বলল, বেশ, দিচ্ছি। কাপা কণ্ঠে বলল সে। ভালো মানুষকে টাকা ধার দিতে আপত্তি নেই আমার। টাকা নিয়ে বুড়োর দিকে তাকালো ফিস্ক। ধন্যবাদ জেব, এ ব্যাপারটা আমাদের মধ্যে থাকুক। কি জানো, হাতে টান পড়েছে। এ কথা লোকে কম জানলেই ভালো। শুধু তুমিই জানলে, তাই না? তো খবরটা যদি চাওর হয়ে যায়, আমার জানা থাকলো কোত্থেকে সেটা ছড়ালো, বুঝেছ? উত্তরের অপেক্ষা করলো না ফিস্ক। ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে গেল স্টোর থেকে। সুযোগ এলে সেটা নিজের সাথে কাজে লাগাতে কসুর করে না মন্টানা ফিস্ক। পুরো শহরে এক চক্কর দেওয়ার পর পকেটে প্রায় $400 এসে গেল। দু একজন রানচার বিরোধিতা করেছে বটে, কিন্তু বাকিরা প্রায় বিনা বাক্য ব্যয়ে ওকে টাকা ধার দিয়েছে। দাতারা অন্তত তাই ধরে নিয়েছে। কিন্তু 2 সপ্তাহ পর ফিস্ক দ্বিতীয় রাউন্ডে বেরোতে পরিষ্কার হয়ে গেল যে ধার দেওয়ার ব্যাপারটা আসলে ভাওতা। কৌশলে নিজের পকেট ভরে নিচ্ছে সে। বোধোদয় হলো কারো কারো। বুঝে গেল মন্টানা ফিস্ক শুধু বোঝা নয়, শিগগিরই বিস্ফোরা হয়ে দেখা দেবে। শহরবাসীর মধ্যে অসন্তোষ দেখা গেল, তবে সরাসরি প্রকাশ করছে না কেউ। শ্যাননকে খেপিয়ে দেওয়ার ইচ্ছে নেই কারো। তাছাড়া ফিস্ক আগাগোড়ায় আত্মকেন্দ্রিক, চুপচাপ থাকে, কারোর সঙ্গে কখনো ঝামেলায় জড়ায় না, অন্যের ব্যাপারে নাকও গলায় না। নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করে, ঘুমায়, কালে ভদ্রে ড্রিঙ্ক করে, কিন্তু একটু একটু করে বুকিয়া শহর থেকে নিজের চাহিদা মিটিয়ে নিচ্ছে। ঠিক যেমন একটা গাভী থেকে দুধ সংগ্রহ করে কোনো কৃষক। তবে নিজের সাম্রাজ্যে অনাহুত কোনো ধান্দাবাজ বা সুবিধাবাদী এসে যাতে জুড়ে বসতে না পারে, সে ব্যাপারে পুরোপুরি সচেতন মন্টানা ফিস্ক। ন্যূনতম ছাড়ও কাউকে দিতে নারাজ। শ্যানন থাকতে অন্য কেউ জুড়ে বসবে কেন? হারে হারে সেটা টের পেল অ্যালবি
ডেগনার আর ড্যান ম্যাককুইল। উত্তর থেকে বুকিয়া শহরে এসে পড়েছিল দুই হার্ড কেস বন্ধু। সেলুনে ঢুকে কয়েক রাউন্ড পান করলো, রেস্তোরাঁয় গিয়ে খেলো এবং শেষে ব্যাংকে গিয়ে হানা দিল। এ ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকে মন্টানা ফিস্ক। দুই হার্ড কেসকে দেখেই ধারটা বুঝে ফেলেছে। রতন চেনে যেমন সারাক্ষণ নজরে রেখেছে দুই জেল ঘুঘুকে, অথচ উল্টেও তাদের দৃষ্টি আকর্ষণ করেনি। কাজ সেরে দুই তস্কর যখন ব্যাংক থেকে বেরিয়ে এসেছে রাস্তায়, তখনই হার্ডওয়্যার স্টোরের ছায়া থেকে বেরিয়ে এলো মন্টানা ফিস্ক, হাতে একটা শটগান। ডেগনার জানতেই পারল না কিভাবে মৃত্যু হলো। পিঠে ভারী থলে নিয়ে ছুটছিল। গুলির ধাক্কায় থমকে গেল সে, যেন পেছন থেকে টেনে ধরেছে কেউ। তারপর ধপাস করে ঢলে পড়ল বালির উপর। দেহটা দেহটা মাটিতে পড়বার আগেই প্রাণ বেরিয়ে গেছে। পিঠে থাকা স্বর্ণ ইগলে ভরা থলে মাটিতে পড়ে ছিঁড়ে গেল। হুড়মুড় করে বেরিয়ে এলো ঝকঝকে মুদ্রাগুলো। দোস্তকে ছেড়ে কয়েক কদম এগিয়ে গিয়েছিল ড্যান ম্যাককুইল। শটগানের শব্দে সতর্ক হয়ে গেল সে। পাশ ফিরে মুখোমুখি হলো হার্ডওয়্যার স্টোরের। শব্দ শুনে অনুমান করেছে ওদিকে কোথাও আছে আত্মতায়ী। হাতে পিস্তল তৈরি ছিল। সেফ আঙুল তাক করবার মতো নিশানা করলেই হলো। তারপর টিগার টেনে দেবে। শটগানের গোলাটা বুকে নিল সে। ঝাঁকি খেলো ম্যাককুইলের দেহ। ঠায় দাঁড়িয়ে থাকলো 1 সেকেন্ড। শেষে কাটা কলা গাছের মতো দরাম করে আছড়ে পড়ল ধুলিময় মাটিতে। রিফ্লেক্স বশত টিগার টেনে দিয়েছিল, কিন্তু নিষ্ফল আক্রোশে বাতাসে হারিয়ে গেল তপ্ত সীসা। ড্যান ম্যাককুইলের নিষ্প্রাণ দেহের পাশে পড়ে থাকলো স্বর্ণ ইগল ভরা থলে। দীর্ঘ পায়ে এগিয়ে গেল মন্টানা ফিস্ক। দুই লাশের পাশ থেকে থলে আর টাকা সংগ্রহ করলো। দুটো ব্যাগ নিয়ে ব্যাংকের ভিতরে গিয়ে ঢুকলো। ব্যাংকার স্যাম গ্রিয়ার তখন খুশিতে গদগদ। নিশ্চিত ভরাডুবি থেকে উদ্ধার পাওয়া মানুষের মতো আটখানা। হন্তদন্ত হয়ে পড়েছে কিভাবে ফিস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। থলে দুটো এগিয়ে দেওয়ার সময় স্মিথ হাসল ফিস্ক। চেরা থলের ভিতর একটা হাত ঢুকিয়ে মুঠি ভরে তুলে আনলো কয়েকটা স্বর্ণ ইগল, মুঠিতে যতটা এঁটেছে। মৃদুস্বরে বলল ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো ব্যাংক থেকে। শোধবোধ এভাবেই চুকে গেল। অনাহুত অতিথির ব্যাপারে দুভাগে বিভক্ত হয়ে গেল বুকিয়ার সাধারণ মানুষ। এক পক্ষ মনে করল শ্যাননের নিজের পথে চলে যাওয়া উচিত, তবে মুখ ফুটে সেটা প্রকাশ করবার সাহস হলো না কারো। অন্য পক্ষ মনে করছে এখানে শ্যাননের উপস্থিতি ওদের জন্যে আশীর্বাদ। সে না থাকলে কোনোভাবেই ব্যাংক লুট ঠেকানো যেত না। জনে জনে খবরটা ছড়িয়ে পড়ল। আর তখনই রুথ ল্যান্ডারকে দেখতে পেল ফিস্ক। বুড়ো ব্ল্যাক জ্যাক ল্যান্ডারের মেয়ে রুথ। এককালে দুর্ধর্ষ ইন্ডিয়ান যোদ্ধা ছিল বুড়ো, এখন এলাকার সবচেয়ে সফল রানচার। মেয়েটা অসাধারণ সুন্দরী, অন্তত ফিস্কের কাছে তাই মনে হলো। দ্বিতীয়বারের মতো যখন বুকিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিস্ক, সেদিন বিকালে প্রথম দেখতে পেল রুথকে, এবং বলা বাহুল্য সিদ্ধান্তটা আর বাস্তবে পরিণত করা হলো না। ফিস্ক তখন সেলুনে বসে দ্বিতীয় পেগ হুইস্কি গলায় ঢালছিল। মাথায় দুশ্চিন্তা, কি এক অস্থিরতা বোধ করছে। মনের গভীরে সতর্ক ঘণ্টি বাজছে। কেবলই মনে হচ্ছে দেরি হয়ে যাওয়ার আগেই সরে পড়া উচিত। এখানে আর এক মুহূর্ত নয়, চরম মাসুল গুনতে না হলে। ভালোই কেটেছে এখানে। শুধু ভালো বললে ভুল হবে, দারুণই বলতে হবে। এতটা ভালো কেটেছে যে যুক্তি বা বাস্তবতার বিচারে বিশ্বাসযোগ্য মনে হয় না। এবং এও ঠিক, যথেষ্টরও বেশি সময় ধরে সুবর্ণ সময় গেছে। এভাবে অন্যের নাম ভারিয়ে এতদিন ধরে স্বার্থ উদ্ধার করা যায় না। ভাগ্যটা এবং একতরফাভাবে ভালো গেছে ওর। এক্ষেত্রে নিয়মই হচ্ছে আখের গুছিয়ে সুযোগ থাকতে কেটে পড়া।
বেশ কসলাকসলি করতে নেই, তাতে আপামর জনতা বিগড়ে যাবে। উন্মাত্ত মব দাঁড়িয়ে গেলে কিছুই করবার থাকবে না। ওর ব্যাপারে বিষিয়ে উঠছে লোকজনের মন। আর থাকা উচিত হবে না, বিদায় নিতেই হচ্ছে। সেলুন থেকে বেরিয়ে এলো মন্টানা ফিস্ক। ডানে মোড় নিয়ে স্টবলের উদ্দেশ্যে পা চালালো। তখনই রুথ ল্যান্ডারকে বাকবোর্ড থেকে নামতে দেখলো। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ফিস্ক। হাঁটবার গতি কমে এলো এবং এক সময় থেমেও গেল। আঙুল চালিয়ে হ্যাট পিছনে ঠেলে দিল। এখনো তাকিয়ে আছে মেয়েটির দিকে। একটু আগে নেয়া পাকা সিদ্ধান্ত নড়বড়ে হয়ে গেল। মন্টানা ফিস্ক এ মুহূর্তে একজন দ্বিধান্বিত মানুষ, দোটানায় ভুগছে। পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে পড়েছে ফিস্ক, আর মেয়েটির গন্তব্য বোধ হয় এটাই। সরাসরি ওর দিকে এগিয়ে আসছে। ফিচ যেন সংবিত ফিরে পেল, নড়ে চড়ে দাঁড়ালো। তারপর দুপা সরে মেয়েটির সামনে গিয়ে উপস্থিত হলো। হায়, প্রসন্ন কণ্ঠে বলল, আগে তো তোমাকে কখনো দেখিনি। শ্যানন সম্পর্কে সবই জানে রুথ ল্যান্ডার। শ্যাননের নাম যশ কয়েক বছর ধরে কানে আসছে, আর কয়েকদিন আগে জেনেছে যে কিংবদন্তির এ বন্দুকবাজ এখন ওদের শহরে ঠাঁই গেড়েছে। মানুষটাকে স্বচক্ষে দেখে যার পর নাই হতাশ হলো রুথ। ওহো, কোনোভাবে সুদর্শন বলা যাবে না, কিংবা সমীহ করবার মতো বড়সড় মানুষও নয়। এত দুর্ধর্ষ বন্দুকবাজের বাহ্যিক চেহারা বা চলন বলনে আত্মবিশ্বাস আর ইস্পাত দীর্ঘতা থাকা উচিত, অথচ সেটা নেই। এতদিন যে কেন তোমার সঙ্গে দেখা হলো না, বলল ফিস্ক। আশ্চর্য ব্যাপার, আমাদের আরো আগে দেখা হওয়া উচিত ছিল। ঠিক এখানেই যদি দাঁড়িয়ে থাকো, নিরুত্তাপ কণ্ঠে বলল রুথ। কাজ সেরে আসি, তাহলে শহর ছেড়ে চলে যাওয়ার সময়ও আমাকে দেখতে পাবে। আর কিছু না বলে ফিস্কে পেরিয়ে গেল রুথ। পোস্ট অফিসে ঢুকে পড়ল। ঠায় দাঁড়িয়ে থাকলো মন্টানা ফিস্ক। ভিতরে ভিতরে প্রচণ্ড ধাক্কা খেয়েছে, একেবারে সারা সত্তা জুড়ে। মনে গভীর আবেগ টের পাচ্ছে, সঙ্গে জুড়ে বসেছে রাজ্যের উদ্বেগ। বুকিয়া ছেড়ে চলে যাওয়ার কথা বেমালুম ভুলে বসেছে। এমনকি মনের গহীন কোণে বাজতে থাকা সতর্ক ঘণ্টিও বন্ধ হয়ে গেছে। অপেক্ষায় থাকলো। মিনিট কয়েক পর পোস্ট অফিস থেকে বেরিয়ে এলো রুথ ল্যান্ডার। দ্রুত পাশ কাটিয়ে গেল ফিস্কে, থামলো না। মহা খেপে গেল ফিস্ক। পা চালালো রুথের পিছু পিছু। এই যে মিস, ডাকলো। এভাবে কথাটা শেষ করা হলো না। রাস্তা ধরে এগিয়ে আসতে থাকা এক রাইডারকে দেখতে পেয়েছে। ধীর গতিতে এগিয়ে আসছে। বেশ বড়সড় ঘোড়াটা, কালো বাকি স্কিন। স্যাডলে আসীন লোকটা দীর্ঘদেহী, চ্যাপটা ব্রিম ও ক্রাউনের কালো হ্যাট মাথায়। উরুতে জোড়া পিস্তল, নিচু করে বাঁধা। আচমকা অসুস্থ বোধ করলো মন্টানা ফিস্ক। ভিতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল, মুখ শুকিয়ে গেছে। বাকবোর্ডের কাছে চলে গেছে রুথ ল্যান্ডার। অস্বাভাবিক কিছু একটা ঘটে গেছে। অবচেতন মনে টের পেয়ে ফিরে তাকালো। ফিস্কে দেখতে পেল, ঠায় দাঁড়িয়ে পড়েছে আবার। মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। ঘটনা কি, মনে মনে ভাবল। ফিস্কের দৃষ্টি অনুসরণ করে তাকালো রাস্তার ওপাশে। বাক স্কিন ঘোড়ার পিঠে আয়েসি ভঙ্গিতে বসে আছে দীর্ঘদেহী এক যুবক। 30 পেরিয়েছে বয়স। রোদে পোড়া চামড়া, সবুজ চোখের ঠান্ডা চাউনিতে মাপছে মন্টানা ফিস্কে। যারা 2 মিনিট পরস্পরের দিকে নির্বাক চেয়ে থাকলো দুজন। তারপর দৃষ্টি নিচু হয়ে গেল ফিস্কের। রুথের বাকবোর্ডের উদ্দেশ্যে পা বাড়ালো, কিন্তু পর মুহূর্তে ঘুরে লিভারি স্টেবলের দিকে এগোলো। স্যাডলের খসখসে শব্দ শুনতে পেয়ে ঘাড় ফিরিয়ে তাকালো ফিস্ক। স্টেবলের দরজায় পৌঁছে গেছে। বাক স্কিনের পিঠ থেকে নেমেছে আগন্তুক। এদিকে বাকবোর্ডে চেপে বসেছে রুথ ল্যান্ডার, হাতে লাগাম তুলে নিয়েছে।
কিন্তু যাত্রা করেনি, অপেক্ষায় আছে। ফিস্কের কাছ থেকে 50 গজ দূরে আছে আগন্তুক, কিন্তু তার কণ্ঠ এত দূর থেকেও স্পষ্ট শোনা গেল। অস্বাভাবিক কিছু একটা ঘটতে যাচ্ছে, কিভাবে যেন টের পেয়ে গেছে লোকজন। চুপ হয়ে গেছে সবাই। ধারে কাছে থাকা প্রায় সব মানুষ দাঁড়িয়ে পড়েছে, কৌতূহল নিয়ে অপেক্ষায় আছে। শুনলাম এখানে এক লোক আছে যে নিজেকে শ্যানন বলে পরিচয় দেয়। আগন্তুকের নির্লিপ্ত জিজ্ঞাসা, তুমি সেই লোক? ঝটপট খুলে গেল আশপাশের সব বাড়ির জানালা। অসংখ্য উৎসুক মুখ দেখা গেল, যেন জাদুমন্ত বলে। এসব মানুষকে দিনের পর দিন ধরে ঠকিয়েছে ফিস্ক, ডাকাতি করেছে। সব সাহস যেন হারিয়ে ফেলেছে মন্টানা ফিস্ক। গলায় জোর পাচ্ছে না। ঢোক গিলে গলা পরিষ্কার করে নিতে চাইল, কিন্তু তাও হলো না। অদ্ভুত কোনো কারণে প্রচুর ঘামছে সে। কপাল থেকে গড়িয়ে পড়া ঘাম চোখে জ্বালা ধরিয়ে দিল, কিন্তু হাত তুলে চোখ মুছবার সাহস হলো না ফিস্কের। আমি সবসময়ই শুনেছি প্রাঙ্ক শ্যানন সৎলোক, নিজের যশ বা সম্মান রক্ষার্থে ছোটখাটো স্বার্থ বিসর্জন দেয়। তুমি কি সৎ? চিৎকার করে জবাব দেওয়ার প্রয়াস পেল ফিস্ক, কিন্তু একটা শব্দ বেরোলো না। বেশ, সময় নাও, ঠান্ডা স্বরে বলল আগন্তুক। সময় নিয়ে সবাইকে জানিয়ে দাও তুমি শ্যানন নও। ওদের বলো তুমি আসলে একটা মিথ্যুক আর জালিয়াত। ড্র করা উচিত, এখনই পিস্তল বের করা উচিত, তারপর খুন করা উচিত আগন্তুককে। হয় লোকটাকে খুন করতে হবে, নইলে নিজে খুন হয়ে যেতে হবে। কিন্তু এখানেই যত সমস্যা। কেন নিজে খুন হবে? মরবার কোনো ইচ্ছে নেই ওর। অবচেতন মন থেকে টের পাচ্ছে পিস্তলে হাত দিলেই আজ খুন হয়ে যাবে। আরে, মুখ বুজে আছো কেন? কথা বলো। লোকজন অপেক্ষায় আছে, ওদেরকে জানিয়ে দাও। অবিশ্বাস্য হলেও নিজের কণ্ঠ শুনতে পেল মন্টানা ফিস্ক। হ্যাঁ, আমি শ্যানন নই, ক্ষিপ্ত স্বরে বলল সে। বাকিটাও। আগন্তুকের কণ্ঠে সামান্য দয়াও নেই। আচমকা নিষ্ঠুর বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হলো মন্টানা ফিস্ক। সত্য দাঁত কেলিয়ে হাসছে ওর মুখের উপর। ডুয়েলে হেরে একজন মানুষ একবারই মরে, কিন্তু কাপুরুষ সারা জীবন ধরেই মরতে থাকে। যা পরিস্থিতি, ন্যূনতম মর্যাদা রক্ষা করতে হলে ওর ড্র করা উচিত, নইলে সেফ জিডি পড়ে যাবে। লোকে হাসবে ওকে দেখলে, যেখানেই যাবে ওকে দেখলে লোকে বলবে বুকিয়া শহরে নিজেকে শ্যানন বলে পরিচয় দিয়েছিল, জোরপূর্বক টাকা আদায় করেছে লোকজনের কাছ থেকে, ফ্রি ড্রিঙ্ক আর খাবার খেয়েছে। কিন্তু নামধামহীন এক আগন্তুক একদিন চ্যালেঞ্জ করে বসায় সিটিয়ে গেছে সে। সত্যের মুখোমুখি হওয়ার সাহস পায়নি। মানুষ একবারই মরে, ধুকে ধুকে বেঁচে থাকবার কোনো অর্থ নেই। নিকুচি করি, তপ্তস্বরে চিৎকার করল ফিস্ক। ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। হ্যাঁ, আমি শ্যানন নই, আমি মিথ্যুক, বাটপারি করেছি, কিন্তু কাপুরুষ নই। কোনোদিন কেউ এ কথা বলতে পারবে না। হোলস্টারে সবল মারল ফিস্ক। চরম বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করল জীবনের সবচেয়ে দ্রুত গতির ড্র করতে সক্ষম হয়েছে। প্রবল উল্লাস বোধ করছে ও। বুকটা ভরে গেল অপার আনন্দে। সবাইকে দেখিয়ে দেবে। পিস্তল তুলল, আর তখনই আগন্তুকের পিস্তলের মাজলে কমলা আগুন ওগরাতে দেখতে পেল। পর মুহূর্তে বুকে বুলেটের ধাক্কা অনুভব করলো। মাথা ঘুরে উঠল ওর। ভূমিকম্প হলো নাকি? পায়ের নিচের মাটি যেন উঠে এসেছে মুখের কাছে। ওর পিস্তলের গুলি বালির তুবড়ি ছুটিয়েছে। ধুলিময় রাস্তায় মুখ থুবড়ে পড়েছে ফিস্ক। শিথিল মুঠি থেকে খসে পড়ল পিস্তলটা। উঠে বসবার প্রয়াস পেল। এক হাতে ভর দিয়ে উঠতে চাইল, কিন্তু শক্তি পেল না। ঢলে পড়ল দেহ। হঠাৎ দৃষ্টি মেলে তাকিয়ে থাকলো গনগনে সূর্যের দিকে। এগিয়ে এলো আগন্তুক, ঝুঁকে পড়ল ফিস্কের উপর। তুমি শ্যানন? তুমি শ্যানন? জানতে চাইল ফিস্ক। হ্যাঁ, এই প্রথমবারের মতো কোমল শোনালো আগন্তুকের কণ্ঠ।
দারুণ ফাস্ট ড্র করেছ, ধন্যবাদ। বুকিয়ার রাস্তায় ওভাবেই মারা গেল ফিস্ক। তার আসল নামটা কারো জানা হলো না। বিস্ফারিত হলো রুথ ল্যান্ডারের চোখজোড়া। তুমি তুমি ফ্র্যাঙ্ক শ্যানন, আসল শ্যানন। সময়ের সঙ্গে রোদে পোড়া মুখটা দেখছো। হ্যাঁ, এবার মিলছে। আত্মবিশ্বাস, সামর্থ্য বা প্রত্যয়, সারিও মানুষটার কোমল মনের অস্তিত্ব প্রকাশ পায়। হ্যাঁ, রুথের প্রশ্নের জবাবে একটাই শব্দ উচ্চারণ করলো ফ্র্যাঙ্ক শ্যানন। তারপর যথারীতি নিজস্ব রীতি অনুসারে তৎক্ষণাৎ শহর ছেড়ে বেরিয়ে গেল। সমাপ্ত।